আমরা তো সবাই কম বেশি ল্যাপটপ ব্যবহার করি তাই না? কিন্তু এর ঝকঝকে চেহারার পেছনে ভেতরে ঠিক কী চলে সেটা কি কখনো ভেবে দেখেছি? বাইরে থেকে দেখতে যতটা সিম্পল, এর ভেতরের জগৎটা কিন্তু ঠিক ততটাই গোছানো আর ইন্টারেস্টিং। তো চলুন আজকে ল্যাপটপের সেই ভেতরের জগতের রহস্যটা একটু জেনে আসা যাক। আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটা খুবই সহজ। একটা ল্যাপটপের মাদারবোর্ডে ঠিক কতগুলো আলাদা আলাদা অংশ বা সেকশন থাকে? কি মনে হয়, 10টা, 20টা, নাকি আরও অনেক বেশি? এই প্রশ্নটাকে কেন্দ্র করে কিন্তু আমাদের আজকের এই জার্নি। একটা ল্যাপটপ যখন খোলা হয়, এর মাদারবোর্ডটা দেখলে প্রথমবার মনে হতে পারে, আরে বাবাস, এ তো এক জটিল গোলকধাঁধা। কিন্তু মজার ব্যাপার হলো, এটা আসলে একটা শহরের নিখুঁত মানচিত্রের মতো। অত্যন্ত গোছানো একটা সিস্টেম, যেখানে প্রত্যেকটা অংশ জানে তার কাজ কি এবং কিভাবে অন্যদের সাথে মিলে কাজটা করতে হবে। আর এই পুরো শহরের ভিত্তি বা ফাউন্ডেশনটাই হলো মাদারবোর্ড। এটাই সেই মেইন সার্কিট বোর্ড, যার ওপর ল্যাপটপের বাকি সব হিরো মানে প্রসেসর, র্যাম, স্টোরেজ সবাই এসে বসে আর একে অপরের সাথে যোগাযোগও করে এই মাদারবোর্ডের মাধ্যমে। এক কথায় এটাই হলো ল্যাপটপের সবকিছু। আচ্ছা, এবার চলেন মাদারবোর্ডের ডিজাইন বা নকশাটা একটু কাছ থেকে দেখি। ল্যাপটপের মাদারবোর্ড কিন্তু ডেস্কটপের মাদারবোর্ডের থেকে বেশ আলাদা, আর এর পেছনে একটা খুব বড় কারণও আছে। ডেস্কটপ আর ল্যাপটপের মাদারবোর্ডের মধ্যে মূল পার্থক্যটা কিন্তু এখানেই। ডেস্কটপের বোর্ডে সাধারণত সব যন্ত্রাংশ একপাশেই লাগানো থাকে, কারণ সেখানে জায়গার অভাব নেই। কিন্তু ল্যাপটপকে তো হতে হবে ছোট, পাতলা আর হালকা। তাই ইঞ্জিনিয়াররা মাদারবোর্ডের দুই পিঠেই কম্পোনেন্ট বসিয়ে জায়গার সদ্ব্যবহার করেন। এই দারুণ ইঞ্জিনিয়ারিংয়ের জন্যই কিন্তু আমরা এত কম্প্যাক্ট একটা ডিভাইস পাই। মাদারবোর্ড যদি একটা শহর হয়, তাহলে সেই শহরটা চালাবে কে? এখানেই আসে চিপসেট। এটাকে বলতে পারেন শহরের সেন্ট্রাল কন্ট্রোল বা সরকার। কোন কম্পোনেন্ট কার সাথে কথা বলবে, ডেটা কোন দিক দিয়ে যাবে, এই সব কিছুর সিদ্ধান্ত নেয় চিপসেট। আর সময়ের সাথে সাথে এই কন্ট্রোল সিস্টেমটাও কিন্তু অনেক বদলে গেছে। টেকনোলজির এই বিবর্তনটা আসলেই দারুণ। একদম শুরুতে ছিল দুটো আলাদা ম্যানেজারের মতো, নর্থ ব্রিজ আর সাউথ ব্রিজ। একজন দেখত হাই স্পিড কাজ, আরেকজন লো স্পিড। এরপর এলো পিসিএইচ, যা অনেকটা একজন সুপারভাইজারের মতো অনেকগুলো কাজকে একাই সামলাতে শুরু করলো। আর এখনকার আধুনিক ল্যাপটপগুলোতে ব্যবহার হয় এসওসি, মানে সিস্টেম অন এ চিপ, যেখানে বলা যায় বস মানে সিপিইউ আর সুপারভাইজার মানে পিসিএইচ। দুজনে একসাথে একটা ছোট্ট প্যাকেজের মধ্যে কাজ করে। আর এর ফলেই ল্যাপটপগুলো হয়েছে আরও ফাস্ট আর পাওয়ার এফিশিয়েন্ট। পুরো মাদারবোর্ডের শহরটা তো আর একবারে ঘুরে দেখা সম্ভব না, তাই চলেন এই শহরের কয়েকটা খুব জরুরি ডিপার্টমেন্ট বা সেকশনের সাথে পরিচিত হই। তাহলে আমরা বুঝতে পারবো যে একটা সেকশন আসলে কি করে। প্রথমেই আসি ভিআরএম সেকশনে। এটাকে বলতে পারেন প্রসেসরের পার্সোনাল পাওয়ার সাপ্লাই ইউনিট। আমাদের ল্যাপটপের ব্রেন হলো প্রসেসর, আর এই ব্রেনটা খুব সেন্সিটিভ। এর কাজ করার জন্য একদম নিখুঁত, কাটায় কাটায় মাপা ভোল্টেজ দরকার। ভিআরএম সেকশন ঠিক সেই কাজটাই করে। ব্যাটারির পাওয়ারকে ফিল্টার করে, রেগুলেট করে প্রসেসরের কাছে পৌঁছে দেয়। এক কথায়, ভিআরএম ছাড়া প্রসেসর 1 সেকেন্ডও চলবে না। এরপর আছে 3 ভোল্ট, 5 ভোল্ট সেকশন। কখনো ভেবে দেখেছেন ল্যাপটপ বন্ধ থাকলেও পাওয়ার বাটন চাপ দিলেই ওটা চালু হয়ে যায় কিভাবে? ম্যাজিকটা হয় এখানে। ল্যাপটপ যখন বন্ধ থাকে তখনও এই সেকশনটা সামান্য পাওয়ার চালু রাখে, আর এই পাওয়ারটাই পাওয়ার বাটনকে সজাগ রাখে আর ল্যাপটপকে ঘুম থেকে জাগিয়ে তুলতে সাহায্য করে। আমরা স্ক্রিনে যে সুন্দর ছবি, ভিডিও বা লেখা দেখি, তার পেছনের কারিগর হলো এই এলভিডিএস সেকশন। মাদারবোর্ড তো গ্রাফিক্সের ডেটা তৈরি করে, কিন্তু সেই ডেটা স্ক্রিন পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একটা হাইওয়ে তো লাগবে, তাই না? এই এলভিডিএস সেকশনটাই হলো সেই ডিজিটাল হাইওয়ে যা মাদারবোর্ড আর ডিসপ্লের মধ্যে ব্রিজ তৈরি করে। এগুলো তো গেল কয়েকটা মাত্র। এছাড়াও র্যামের জন্য আলাদা সেকশন, ইউএসবি পোর্টগুলোর জন্য সেকশন, সাউন্ডের জন্য, এমনকি সবকিছুকে ঠিকঠাক সময়ে চালানোর জন্য একটা ক্লক জেনারেটর সেকশনও আছে। মানে বুঝতেই পারছেন কত কিছু মিলে একটা মাদারবোর্ড তৈরি হয়। বেশ কয়েকটা সেকশন সম্পর্কে তো আমরা জানলাম। এবার তাহলে আমাদের সেই প্রথম প্রশ্নে ফিরে যাই। একটা মডার্ন ল্যাপটপের মাদারবোর্ডে মোট কতগুলো সেকশন থাকতে পারে? উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। হ্যাঁ, ঠিকই দেখছেন। একটা আধুনিক ল্যাপটপের মাদারবোর্ডে ৩৫টিরও বেশি আলাদা আলাদা সেকশন থাকে। ভাবা যায়, প্রত্যেকটা সেকশন তার নিজের নির্দিষ্ট কাজটা করে বলেই পুরো ল্যাপটপটা এত মসৃণভাবে চলতে পারে।
তাহলে আসল কথাটা হলো এই ৩৫-এর বেশি সংখ্যাটা শুধু জটিলতার প্রতীক না, এটা আসলে স্পেশালাইজেশনের প্রতীক। এখানে ৩৫-এরও বেশি ছোট ছোট সিস্টেম বা টিম একসাথে মিলেমিশে একটা নিখুঁত যন্ত্র তৈরি করে, যা আমাদের সবার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। আমরা তো দেখলাম টেকনোলজি কিভাবে দুটো চিপ থেকে এগিয়ে এসওসি বা সিস্টেম অন এ চিপ পর্যন্ত চলে এসেছে। এখন প্রশ্নটা হলো, এই যাত্রাটা থামবে কোথায়? ভবিষ্যতে কি এমন কোনো দিন আসবে যখন এই ৩৫টিরও বেশি সেকশন সব একসাথে মিলে গিয়ে একটাই সুপার চিপের অংশ হয়ে যাবে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?